গুড মর্নিং স্টুডেন্টস। তো আমরা আজকে সায়েন্সের থার্ড চ্যাপ্টারটা পড়ব। থার্ড চ্যাপ্টার আমাদের ফরেস্ট আছে। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা ফরেস্ট কাকে বলে এটা পড়ব। ঠিক আছে, ফরেস্টের কী কী অ্যাডভান্টেজ আছে, কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ তো বেসিক্যালি কিছু নেই, বেশিরভাগটাই অ্যাডভান্টেজ। ঠিক আছে, আচ্ছা ফরেস্ট থেকে আমরা কী কী পাই, আর ডিফরেস্টেশন বা গাছ কাটলে আমাদের কী কী ক্ষতি হতে পারে, বা ফরেস্ট যদি না থাকতো তাহলে কী ক্ষতি হতে পারে, সেগুলো আমরা পড়বো এখানে। তো বেসিক্যালি দেখো, ফরেস্ট মানে আমরা যেটা বুঝি মানে হচ্ছে জঙ্গল, তাই তো। ফরেস্টের বাংলা হচ্ছে জঙ্গল। ফরেস্ট মানে এমন একটা জায়গা যেখানে কি দেয়ার আর লার্জ নাম্বার অফ ট্রিজ, প্রচুর গাছ থাকে, তাই তো। প্রচুর গাছ থাকে, অনেক ওয়াইল্ড অ্যানিমালস থাকে, এটাই আমরা বুঝি ফরেস্ট বা জঙ্গল মানে, তাই তো। তাই ফরেস্ট আমরা কী লিখব? ফরেস্ট আমরা লিখব ইট ইজ অ্যান এরিয়া where the earth is covered mainly by a very large number of trees. তাহলে ফরেস্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর গাছ থাকে, ভ্যারাইটিস টাইপের গাছ থাকে, ভ্যারাইটিস টাইপের ওয়াইল্ড অ্যানিমালস থাকে, তাই তো। সেই এরিয়াটাকে আমরা ফরেস্ট বলি বা জঙ্গল বলি, বাংলায় জঙ্গল বলে, তাই তো। আচ্ছা, ফরেস্টে কি অনেক ওয়াইল্ড অ্যানিমালসও থাকে, মানে অনেক লাইফ ফর্মও এক্সিস্ট করে। ঠিক আছে, লাইফ ফর্মস এক্সিস্ট ইন ফরেস্ট। লাইফ ফর্মস মানে কি? লাইফ ফর্মস মানে হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস, বুঝতে পারলে? আচ্ছা, তো দেখো এই যে ফরেস্টে দেয়ার আর লার্জ নাম্বার অফ ট্রিজ, ফরেস্টে যে বা জঙ্গলে যে প্রচুর গাছ থাকে, এই গাছগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের মানে ডেলি টু ডেলি লাইফের জন্য। বিকজ ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সবাই জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট, তাই তো। বিকজ ট্রিজ আমাদেরকে কী প্রোভাইড করে? অক্সিজেন গ্যাস প্রোভাইড করে। আমরা অক্সিজেনটা নিই, তাই তো। তো আমরা অক্সিজেনটা যে পাই, সেই অক্সিজেনটা কি গাছ থেকেই তো পাই, ট্রিজ থেকেই তো পাই। তাহলে অক্সিজেন যদি আমরা না পেতাম, আমরা যদি অক্সিজেন ধরো গাছ থেকে না পেতাম, তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম না। আমাদের বেঁচে থাকার জন্য কি অক্সিজেন দরকার, সেটা আমরা গাছ থেকে পাই। তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। উইদাউট ট্রি কিন্তু আমরা বেঁচে থাকতে পারতাম না, কারণ অক্সিজেন গ্যাসই তো পেতাম না। ঠিক আছে, আর কী কী পাই ট্রিজ থেকে? না, ট্রিজ থেকে আমরা ফুড পাই, তাই তো। ফল বা যে ভেজিটেবলস যেগুলো রয়েছে, আরও অনেক কিছু, সেগুলো আমরা গাছ থেকে পাই। তো ট্রিজ কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট, আমাদের ডেলি টু ডেলি লাইফের জন্য একটা ইম্পর্ট্যান্ট পার্ট। ঠিক আছে, আচ্ছা ফরেস্টে মেনলি কী থাকে? দেয়ার আর নাম্বার অফ ট্রিজ। তার মানে ট্রিজ হচ্ছে কি ফরেস্টের জন্য একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। তাহলে আমরা সেকেন্ড পয়েন্টে লিখবো কি? এটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্টে আমরা লিখব ট্রিজ আর অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট, ট্রিজ আর অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ দ্য ফরেস্টস। জঙ্গলের খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ট্রিজ, খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে ট্রিজ। ঠিক আছে, আচ্ছা, কারণ এই ট্রিজ আমাদের কী প্রোভাইড করে? অক্সিজেন গ্যাস প্রোভাইড করে, তাই তো। আমাদের ক্লিন এয়ার প্রোভাইড করে। ঠিক আছে, কারণ তুমি দেখবে যখনই কোনো জঙ্গলের ভেতরে ঢুকবে বা বড় ফরেস্ট এরিয়াতে ঢুকবে, তবে ভেতরটা খুব ঠান্ডা, খুব কুল ফিল করবে। কারণ কি সেখানে সানলাইট কিন্তু ঢুকতে পারে না, তাই না। প্রচুর গাছ তো, তাহলে সানলাইটটা কিন্তু ভেতরে ঢুকতে পারে না, মানে তোমার ভেতরে কিন্তু অতটা গরম লাগবে না, তুমি খুব রিল্যাক্স ফিল করবে, খুব ঠান্ডা, খুব একটা কুল ফিল করবে, তাই না। তার মানে কি দে মেনলি ক্লিন দ্য এয়ারটাকে ক্লিন রাখে, এয়ারটা অত পলিউটেড হয় না। ঠিক আছে, কিপস আস কুল। ঠিক আছে, আর কি দে প্রোভাইড আস অক্সিজেন। বুঝতে পারলে? খুব একটা এক্সেলেন্ট একটা ওয়েদার তুমি ভেতরে পাবে, ফিল করবে যখনই কোনো জঙ্গলে তুমি ঢুকবে। বুঝতে পারলে? দেখবে খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা কী লিখব? ফরেস্ট কী করে? ফরেস্ট ক্লিন দ্য এয়ার, ক্লিন দ্য এয়ার। ঠিক আছে, কুল ইট অন হট ডেজ। খুব গরমকাল যখন থাকে, দেখবে জঙ্গলের ভেতরে তুমি যেই ঢুকবে, দেখবে তোমার কিন্তু ঠান্ডা লাগবে। মানে ঠান্ডা লাগবে মানে কি, তোমার অতটা গরম লাগবে না, তুমি কিন্তু রিল্যাক্স ফিল করবে। বুঝতে পারলে? কারণ সানলাইট তো ভেতরে ঢুকবে না গরমকালে, প্রচুর গাছ তো, তার মানে তুমি জঙ্গলের ভেতরে একটা রিল্যাক্স ফিল করবে। বুঝতে পারলে? আর কি করে ট্রিজগুলো আমাদের কী প্রোভাইড করে? অক্সিজেন গ্যাস প্রোভাইড করে। তাহলে আমরা কী লিখব? ট্রিজ give us oxygen which is very necessary for us, তাই তো। আচ্ছা,
আর কি আছে না, দেখো ফরেস্টে কিন্তু প্রচুর গাছ, তো ফরেস্টে একটা কি মানে যেহেতু প্রচুর গাছ থাকে তো একটা অ্যাভারেজ টেম্পারেচার মেনটেন হয় ফরেস্টে। আমাদের যেরকম আউটসাইডে একটা অ্যাভারেজ টেম্পারেচার থাকে, গরমকালে একরকম অ্যাভারেজ টেম্পারেচার হয়, শীতকালে একরকম অ্যাভারেজ টেম্পারেচার হয়। গরমকালে জেনারেলি বেশি থাকে অনেক টেম্পারেচার, শীতকালে অনেক কম থাকে। কিন্তু যখনই তুমি কোনো ফরেস্টে যাবে তো ফরেস্টে কিন্তু ওই ফরেস্টের ভেতরে একটা অ্যাভারেজ টেম্পারেচার থাকে, বুঝতে পারলে? সেই অ্যাভারেজ টেম্পারেচারটা কত? দ্যাট ইজ গ্রেটার দ্যান 10 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্রেটার দ্যান 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি হবে, বুঝতে পারলে? তাহলে আমরা কী লিখব 5 নম্বর পয়েন্টে? ফরেস্ট develop, forests develop at places where the average temperature is greater than 10 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ফরেস্ট সেখানেই ডেভেলপ করবে যেখানকার অ্যাভারেজ টেম্পারেচার মিনিমাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি হবে, সেখানেই ফরেস্ট ডেভেলপ করবে, সেখানেই জঙ্গল হবে, তাই তো? আর কি হবে না, রেনফল কীরকম হবে? রেনফল কীরকম হয়? অ্যান্ড দ্য রেনফল, অ্যানুয়াল রেনফল, অ্যান্ড দ্য অ্যানুয়াল রেনফল অফ at least annual rainfall of at least 200 মিলিমিটার। মানে ফরেস্ট সেই জায়গাতেই ডেভেলপ করবে যেখানকার অ্যাভারেজ টেম্পারেচার মিনিমাম 10 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি হবে, আর অ্যানুয়াল রেনফল মিনিমাম হতে হবে 200 মিলিমিটার, মিনিমাম 200 মিলিমিটার হতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, আর কি লিখবো ফরেস্টের সম্বন্ধে? অ্যাবাউট ফরেস্ট। দেখো আগেকার যুগে কিন্তু যখন মানুষ থাকতো তখন কিন্তু মেনলি ফরেস্টেই থাকতো। এখন তো আমরা ঘরবাড়ি বা ফ্ল্যাট বা বিল্ডিংস, বাংলো, এগুলোতে আমরা থাকি, সবাই মানুষজন থাকি আমরা, তাই না? কিন্তু অনেক আগে, বহু বছর আগে, বেশ কয়েক বছর আগে, কয়েকশো বছর আগে কিন্তু ফরেস্টেই কিন্তু আমরা থাকতাম। মানে মেনলি হিউম্যান বিংস কিন্তু অনেক আগে ফরেস্টেই কিন্তু থাকতো, কারণ ফরেস্ট থেকে ফুড পেত, ফরেস্টেই শেল্টার পেত। তখন তো মানুষ ঘরবাড়ি বানাতে জানতো না, বা কী করে রান্না করতে হয়, হাউ টু কুক জানতো না, তাই না? তো সেই সময় কি বহু বছর আগে, বেশ কয়েকশো বছর আগে, তখন কিন্তু আমার এই হিউম্যান বিংসরা কিন্তু থাকতো মানে মেনলি ফরেস্টেই, জঙ্গলেই থাকতো। কারণ জঙ্গল থেকেই কি তারা ফুড আর শেল্টার পেত, তো জঙ্গলটাই তাদের কী ছিল? হোম ছিল, তাই তো? তাহলে আমরা কী লিখব? ফর আর্লি ম্যান forest was his home. For early man, forest was his home where he got food and shelter, where he got food and shelter, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আমরা মানে হিউম্যান বিংসরা, মানুষরা অনেক আগে থেকেই ফরেস্টে থাকতো, জঙ্গলে থাকতো, সেজন্য হিউম্যান বিংস আর ফরেস্টের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। কারণ জঙ্গলে তো মানুষ অনেক আগে থেকেই থাকতো, তাই না? তো আমাদের মানুষদের মধ্যে আর জঙ্গলের সঙ্গে কি একটা কমপ্লেক্স রিলেশনশিপ রয়েছে, একটা খুব জটিল বা খুব কমপ্লেক্স রিলেশনশিপ রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। কারণ আমরা বেসিক্যালি ফরেস্টের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, আগেও ছিলাম, এখনও আছি। আগে কিন্তু আরও বেশি ডিপেন্ডেন্ট ছিলাম ফরেস্টের উপরে, কারণ ফরেস্টই আমাদের হোম ছিল, যেখান থেকে আমরা খাবার, শেল্টার পেতাম, ঠিক আছে? আর এখন কীভাবে ডিপেন্ডেন্ট? কারণ এখন অনেক ওয়েতে ডিপেন্ডেন্ট আমরা ফরেস্টের উপরে। যেমন ধরো তুমি যে পেন্সিলটা ইউজ করো, সেই পেন্সিলটা কিন্তু উড পেন্সিল, সেটাও কিন্তু ফরেস্ট থেকে আসে, কারণ উড থেকে তৈরি হয়, তাই না? তো উডটা কি নিশ্চয়ই কোনো না কোনো ট্রিয়ের আছে, নিশ্চয়ই কোনো না কোনো ট্রিয়ের উড এটা, বুঝতে পারলে? তো সেটাও কিন্তু, সেই ট্রিটাও কিন্তু দেখো ফরেস্টে রয়েছে, তো ফরেস্টের কন্ট্রিবিউশন সেখানে আছে। যে রাবারটা ইউজ করো, সেই রাবারটাও কিন্তু ট্রি থেকে আসে, বুঝতে পারলে? তারপরে ঘরে যে ফার্নিচার ইউজ করা হয়, উডেন ফার্নিচার, সেটাও কিন্তু উড থেকে হচ্ছে, তার মানে কি ওটাও ট্রি থেকে পাচ্ছি আমরা, বুঝতে পারলে? তো ফরেস্টের ওপর কিন্তু আমরা এখনও ডিপেন্ডেন্ট, কিন্তু আগের থেকে কিছুটা কম, আগে টোটালটাই ডিপেন্ডেন্ট ছিলাম। তো হিউম্যান বিংস কিন্তু আর ফরেস্টের মধ্যে রিলেশনশিপটা কিন্তু কমপ্লেক্স রিলেশনশিপ। আমরা কিন্তু সবসময় ডিপেন্ড করি ফরেস্টের ওপরে ফর গেটিং ক্লিন এয়ার। শুধুমাত্র ফার্নিচার বা তোমার ঘরের অন্যান্য জিনিস শুধুমাত্র নয়, সেগুলোর উপর তো আমরা ডিপেন্ড করি, কিন্তু মেনলি ডিপেন্ড করে হচ্ছে ফর ক্লিন এয়ার, বুঝতে পারলে? মেন ক্লিন এয়ারের জন্য আমরা ডিপেন্ড করি। ক্লিন এয়ার হবে, ফুড হবে,
তারপর ফিউয়েল হবে, ঠিক আছে, ওয়াটার হবে, এগুলো প্রত্যেকটার ওপর কিন্তু আমরা এখনও ডিপেন্ড করি ফরেস্টের ওপরে, বুঝতে পারলে? তাহলে আমরা কী লিখব? আমরা লাস্ট পয়েন্ট ফরেস্টে লিখব হিউম্যান বিংস অ্যান্ড ফরেস্ট have always had a complex relationship রয়েছে, তাই তো? আচ্ছা, উই হ্যাভ অলওয়েজ, আমরা সবসময় কিন্তু ফরেস্টের উপর ডিপেন্ড করি, তাই না? তাহলে আমরা কী লিখব? উই হ্যাভ অলওয়েজ, এখানে লিখছি, এই পয়েন্টটা এখানে কন্টিনিউ করছি। উই হ্যাভ অলওয়েজ বিন ডিপেন্ডেন্ট অন ফরেস্টস ফর গেটিং ফুড, খাবারের জন্য, ফর গেটিং ক্লিন এয়ার, তাই তো? আর কি? ফুয়েলের জন্য আমরা ডিপেন্ড করি, তারপরে ওয়াটারের জন্য ডিপেন্ড করি, এগুলোর উপর কিন্তু আমরা এখনও ডিপেন্ড করি, তাই তো? তার মানে কি ফরেস্ট কিন্তু মাল্টিপল রোল প্লে করে আমাদের ডেলি টু ডেলি লাইফে। ফরেস্ট কিন্তু মাল্টিপল রোল প্লে করে, ফরেস্ট থেকে কিন্তু আমরা অনেক কিছুই পাই, বুঝতে পারলে? তাহলে আমাদের উচিত কি ফরেস্টটাকে কনজার্ভ করা, যাতে ফরেস্ট আমাদের কমে না যায়, আমাদের দেশে যাতে ফরেস্টের এরিয়াটা কমে যাতে না যায়, কারণ ফরেস্টের উপর আমরা কিন্তু ডিপেন্ডেন্ট। ফরেস্ট যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বেঁচেই থাকতে পারতাম না, কারণ আমরা কি ফুড পেতাম না, ক্লিন এয়ার পেতাম না, ফুয়েল পেতাম না, ওয়াটার পেতাম না, অক্সিজেন পেতাম না, বুঝতে পারলে? তো ফরেস্ট কিন্তু কনজার্ভ করা খুব দরকার, এটা হচ্ছে মানে ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন কি? কারণ ফরেস্টে কিন্তু অনেক ওয়াইল্ড অ্যানিমালস থাকে, তো ফরেস্ট যদি না থাকে তাহলে সেই ওয়াইল্ড অ্যানিমালসগুলোও থাকবে না, তারাও কিন্তু মরে যাবে, বুঝতে পারলে? তো এই জন্য ফরেস্ট কিন্তু কনজার্ভ করা দরকার, বুঝতে পারলে? তার মানে কি তোমাকে প্রচুর গাছ লাগাতে হবে, প্রচুর ট্রিজ প্লান্ট করতে হবে, প্রচুর ট্রিজ বা প্লান্ট লাগাতে হবে, বুঝতে পারলে? কারণ ট্রিজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর ফরেস্টের এরিয়াটা বাড়াতে হবে। এখন সব জায়গায় তো ফরেস্ট করা সম্ভব নয়, কারণ আমাদের হিউম্যান পপুলেশন কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করছে, তাই না? তো ফরেস্ট যদি আমরা বাড়াতে চাই তাহলে মানুষরা থাকবে কোথায়, তাই না? সুতরাং ফরেস্ট এরিয়া কিন্তু যে বাড়ানো হবে তা নয়, কিন্তু যেগুলো রয়েছে, যত ফরেস্ট রয়েছে আমাদের কান্ট্রিতে, সেই ফরেস্টগুলো কিন্তু ঠিকঠাক মেনটেন করতে হবে, ঠিক আছে? কোনো গাছ যাতে না কাটা হয় বা কোনো ওয়াইল্ড অ্যানিমালস যাতে না মারা যায়, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি যে অ্যাডভান্টেজেস অফ ফরেস্ট। এই যে আমরা ফরেস্টটা কনজার্ভ করব, ফরেস্টটাকে বাঁচিয়ে রাখবো, এর কী কী অ্যাডভান্টেজ আছে? তো কয়েকটা অ্যাডভান্টেজ তো আমি বললাম ফরেস্টে যে পয়েন্টগুলো লেখালাম তখন। এবারে আমরা মেনলি পয়েন্টের আন্ডারে পড়বো যে অ্যাডভান্টেজেস অফ ফরেস্টসের কী কী অ্যাডভান্টেজ আছে। দেখো, নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ কি? ফরেস্টে কী থাকে? ট্রিজ থাকে, লার্জ নাম্বার অফ ট্রিজ। তো ট্রিজ বেসিক্যালি কী করে? এয়ারটাকে পিউরিফাই করে। কী করে পিউরিফাই করবে না? অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে অ্যাবজর্ব করে নেবে, আর আমাদের কী করবে? অক্সিজেন গ্যাস প্রোভাইড করবে। তো এইভাবে এয়ারটাকে পিউরিফাই রাখে। তার মানে কি আমাদের অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর অক্সিজেন গ্যাসের যে লেভেলটা, সেই লেভেলটাকে কিন্তু মেনটেন করে। অক্সিজেন গ্যাসটাও বেশি হবে না, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাও বেশি হবে না, আবার অক্সিজেন গ্যাসটাও কমবে না খুব, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাও খুব কমবে না। একটা লেভেল মেনটেন করে অক্সিজেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু আমাদের জন্য হার্মফুল। তো অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে ট্রিট করবে, অ্যাবজর্ব করে নেবে, ইন রিটার্ন আমাদেরকে অক্সিজেন গ্যাস রিলিজ করবে। সেই অক্সিজেনটা আমাদের দরকার সার্ভাইভ করার জন্য। তো এইটা কিন্তু ট্রিজ মেনটেন করে বাই অ্যাবসর্বিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজিং অক্সিজেন, অ্যান্ড দাস ট্রিজ পিউরিফাই দ্য এয়ার। এইভাবে কিন্তু ট্রি কী করে? এয়ারটাকে পিউরিফাই রাখে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কী করব? ট্রিজ পিউরিফাই দ্য এয়ার, এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ অফ হ্যাভিং ফরেস্টস। ট্রিজ পিউরিফাই দ্য এয়ার, আমি পুরোটা লিখলাম না, কী করে করে? বাই অ্যাবসর্বিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজিং অক্সিজেন, ঠিক আছে? অ্যান্ড দাস ইট ব্যালেন্সেস দ্য লেভেল অফ টু গ্যাসেস। এটা লিখতে হবে, আমি শুধু পয়েন্টটা লিখলাম, ঠিক আছে? বই দেখবে তোমাদের পুরো ডিটেলসে দেওয়া আছে। আচ্ছা, সেকেন্ড অ্যাডভান্টেজ কি অফ হ্যাভিং ফরেস্টস? দেখো, ফরেস্টে বেসিক্যালি ট্রিজ থাকে, তো ট্রিজ কিন্তু হেল্প করে তোমার গ্লোবাল ওয়ার্মিংটাকে মেনটেন করা। গ্লোবাল ওয়ার্মিং মানে কি? যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস খুব বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি খুব বেড়ে যায় অ্যাটমসফিয়ারে, তাহলে কিন্তু সেই গ্যাসটা আমাদের জন্য হার্মফুল, দ্যাট ইজ পয়জনাস, ঠিক আছে? তো যদি কার্বন ডাইঅক্সাইড খুব বেড়ে যায়, সেই ইনসিডেন্টটাকে আমরা কী বলবো? গ্লোবাল ওয়ার্মিং বলবো। মানে অ্যাটমসফিয়ারটা কী হয়ে যাবে? আরও গরম হয়ে যাবে আগের থেকে, কারণ আমরা কি জানি ডে বাই ডে কিন্তু গরম কিন্তু বাড়ছে, তাই না?
ডে বাই ডে কিন্তু গরমটা বাড়তে থাকে। তো এই গরমটা কেন বাড়ে? যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারটা অনেক পলিউটেড হচ্ছে ডে বাই ডে। আজকে যেরকম পলিউশন লেভেল রয়েছে, আজ থেকে কিন্তু আফটার 5 ইয়ার্স পলিউশন লেভেল অনেক বেড়ে যাবে, তার 5 বছর পর আরও বেড়ে যাবে। তো ডে বাই ডে কিন্তু পলিউশন বাড়ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে হিউম্যান পপুলেশন বাড়ছে, ভেহিকেলস বাড়ছে, ইন্ডাস্ট্রিজ বাড়ছে। তো সেখান থেকে কি হার্মফুল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ হচ্ছে। সেই হার্মফুল কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করে না, অ্যাটমসফিয়ারটাকে আরও আগের থেকে হট করে তোলে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি। তো এই গ্লোবাল ওয়ার্মিংটাকে কিন্তু কন্ট্রোল করে হচ্ছে ট্রিজ। কী করে কন্ট্রোল করে? বাই অ্যাবসর্বিং কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কী করে অ্যাবসর্ব করে নেয়, করে অক্সিজেন গ্যাস প্রোভাইড করে। তো অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে অ্যাটমসফিয়ারটা কি আগের থেকে আরও বেশি হট হবে না, একটা কন্ট্রোলের মধ্যে থাকবে, বা যদি বাড়েও তাহলে খুব কম বাড়বে। বুঝতে পারলে? তার মানে কি গ্লোবাল ওয়ার্মিংটাকে হেল্প করে কন্ট্রোল করতে বাই অ্যাবসর্বিং কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারলে? এই কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। মনে রাখবে, কার্বন ডাইঅক্সাইড ইজ নোন অ্যাজ গ্রিন হাউস গ্যাস, যেহেতু গ্লোবাল ওয়ার্মিংয়ে কিন্তু কন্ট্রিবিউট করে কার্বন ডাইঅক্সাইড, ওই জন্য এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বলে গ্রিন হাউস গ্যাস। বুঝতে পেরেছো? তাহলে আমরা কী লিখবো সেকেন্ড পয়েন্টে, যে ট্রিজ হেল্প ইন চেকিং গ্লোবাল ওয়ার্মিং। ট্রিজ হেল্প ইন চেকিং গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, বাই অ্যাবসর্বিং কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা কী বলবো? গ্রিন হাউস গ্যাস বলবো, ঠিক আছে? ওই বইয়ে লেখা আছে, আমি শুধু পয়েন্টটা লিখে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি। পুরো ডিটেলস দেখবে বইতে লেখা আছে, তোমাকে পুরো ডিটেলসটাই কিন্তু লিখতে হবে, শুধু এইটুকু লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কী হবে? অ্যাডভান্টেজ ফরেস্টের। দেখো, ফরেস্ট কিন্তু মেনলি ফরেস্টকে মেন বলা হয় ন্যাচারাল অ্যাবসর্বার অফ রেন ওয়াটার। ফরেস্ট ইজ বেসিক্যালি নোন অ্যাজ ন্যাচারাল অ্যাবসর্বার্স অফ রেন ওয়াটার। কারণ রেন ওয়াটারটা কিন্তু অ্যাবসর্ব করে, কারণ ফরেস্টে কি প্রচুর গাছ আছে। তো তার মানে কি দেয়ার ইজ সয়েল, কারণ সয়েল যদি না থাকে তাহলে গাছ থাকবে না, কারণ গাছটা মেনলি কোথায় থাকে? সয়েলের মধ্যেই থাকে না, সয়েলের ওপরেই থাকে। তাহলে সেখানে সয়েল রয়েছে প্রচুর, গাছ যখন আছে তার মানে সয়েল আছে। সয়েলের মধ্যে কি থাকবে? গাছের রুটসগুলো থাকবে, তাই তো? এই রুটসগুলো কী করবে? রেন ওয়াটারটা কী করবে? সোক করবে। বুঝতে পারলে? তার মানে কি রেন ওয়াটারটা অ্যাবসর্ব হয়ে যাবে মাটিতে। বুঝতে পারলে? এবার রেন ওয়াটার যদি অ্যাবসর্ব হয়, তাহলে রেন ওয়াটারটা কোথায় যাবে? মাটির তলায় চলে যাচ্ছে। সেখান থেকে কী করবে? ইজিলি ট্রি কী করতে হবে? ওই ওয়াটারটাকে অ্যাবসর্ব করতে পারবে, কারণ ট্রির তো ওয়াটারের দরকার। কারণ ট্রি কী করে? ফটোসিনথেসিস করে, মানে কি নিজের ফুড নিজেরাই প্রডিউস করতে পারে। তো ট্রি যখন নিজের ফুড নিজেরাই প্রডিউস করতে পারে, সেই প্রসেসকে আমরা কী বলতাম? প্লান্টে পড়িয়েছিলাম তোমাদের চ্যাপ্টারটা, এর আগে যখন সায়েন্সের চ্যাপ্টার পড়িয়েছিলাম প্লান্ট, সেখানে পড়িয়েছিলাম, দেখবে যে ট্রিজ কিন্তু নিজেরা নিজেদের খাবার নিজেরাই প্রডিউস করতে পারে। ওই জন্য সেই প্রসেসটাকে আমরা ফটোসিনথেসিস বলি, যে ট্রিজ নিজেরা নিজেদের খাবার নিজেরাই প্রডিউস করতে পারছে, ওদেরকে আমরা কী বলি? ওই প্রসেসটাকে ফটোসিনথেসিস বলি। তো এই ফটোসিনথেসিসের জন্য কী দরকার? র মেটেরিয়াল হিসেবে তোমার ওয়াটার দরকার। তাহলে ফরেস্ট কী করে না, সেই ওয়াটারটাকে কী করে? অ্যাবসর্ব করে। কী করে অ্যাবসর্ব করবে? কারণ ফরেস্টে কি প্রচুর নাম্বার অফ ট্রিজ থাকে, লার্জ নাম্বার অফ ট্রিজ। তার মানে কি লার্জ নাম্বার অফ ট্রিজ মানে কি সেখানে সয়েল আছে, সেই সয়েলের ভেতরে কী রয়েছে? ট্রিজের রুটসগুলো রয়েছে। সেই রুটসগুলো কী করে? যখন বৃষ্টি হয় তখন ওয়াটারটাকে করবে ধরে রাখবে, অ্যাবসর্ব করে রাখবে। তার ফলে কি ওয়াটারটা কি ফ্লো করবে না, মাটির তলাতেই থাকবে। এবার যখন গাছের ফটোসিনথেসিস করতে হবে তখন কি ওয়াটারটা অ্যাবসর্ব করে নেবে। বুঝতে পারলে? তাহলে ফরেস্টকে ওই জন্য বলা হয় ন্যাচারাল অ্যাবসর্বার্স অফ রেন ওয়াটার। আমরা কী লিখব? ফরেস্টস অ্যাক্ট অ্যাজ আ ন্যাচারাল অ্যাবসর্বার্স অফ রেন ওয়াটার। ফরেস্টস অ্যাক্ট অ্যাজ আ ন্যাচারাল অ্যাবসর্বার্স অফ রেন ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, আর কী কী অ্যাডভান্টেজ রয়েছে ফরেস্টের? দেখো, ফরেস্ট মেনলি প্রিভেন্ট করে সয়েল ইরোশনকে। ফরেস্ট মেনলি প্রিভেন্ট করে সয়েল ইরোশনকে। সয়েল ইরোশন মানে কি? দেখো, সয়েল ইরোশন মানে হচ্ছে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন কি হয়? সয়েলটা কিন্তু মানে ভেঙে যাবে না, বা সয়েলটা কিন্তু ফেটে যাবে না। দেখবে বেশ কিছু জায়গায় যেখানে নাম্বার অফ ট্রিজ কম, সেখানে কিন্তু সয়েলগুলো দেখবে প্রচণ্ড বৃষ্টি হলে কিন্তু সয়েলগুলো ফেটে যাবে। বুঝতে পারলে? মানে ফ্লো হয়ে যাবে, বৃষ্টির জলের সঙ্গে ফ্লো হয়ে যাবে সয়েলটা। তো সেটা কিন্তু হয় না, এটাকে প্রিভেন্ট করে। সয়েলটা কিন্তু এক জায়গায় কী করে? ধরে রাখে। এটাকে বলা হচ্ছে সয়েল ইরোশন। বুঝতে পারলে? এই যে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, যখন জলের ফ্লো বেশি থাকে, ওয়াটার ফ্লোটা প্রচুর বেশি থাকে, মেনলি কী হয়? যখন হেভি রেনফল হয়, হেভি রেনফল হলে কি ওয়াটারের ফ্লোটা বেশি হয়। তো ওয়াটার যখন ফ্লো করবে তখন কিন্তু সেই প্রেশারেও সয়েলটাকেও ফ্লো করে নিয়ে চলে যাবে ওয়াটারের সঙ্গে। তো এটাকে বলে সয়েল ইরোশন। তো এই সয়েল ইরোশনটা কিন্তু ফরেস্টে হয় না, কারণ ফরেস্টে প্রচুর ট্রিজ থাকে। তো ট্রিজের সয়েলের তলায় কী থাকবে? ট্রিজের রুটস থাকবে। সেই রুটসগুলো কিন্তু সয়েলটাকে একদম পুরো আঁকড়ে ধরে রাখবে। বুঝতে পারলে? যার জন্য কি ওয়াটারটা ফ্লো করে যাবে কিন্তু সয়েলটা ফ্লো করবে না।
যেহেতু ট্রিজের রুটসগুলো সয়েলটাকে আঁকড়ে ধরে রেখেছে মাটির তলাতে, বুঝতে পারলে? সয়েলটাকে কিন্তু ফ্লো করতে দেবে না। বোঝা গেল? এটা এই কারণেই হয় কারণ ফরেস্টে প্রচুর ট্রিজ থাকে, তো প্রত্যেকটা ট্রিজের কিন্তু রুটস আছে, তো প্রত্যেকটা রুটস যদি তোমার সয়েলটাকে আঁকড়ে ধরে রাখে, ফরেস্টে তো প্রচুর ট্রিজ, লার্জ নাম্বার অফ ট্রিজ, তাহলে সয়েল কিন্তু ফ্লো করবে না, বুঝতে পারলে? এখানে যদি একটা দুটো ট্রি থাকতো তাহলে কিন্তু হতো না, তাহলে কিন্তু ফ্লো করে যেত, কিন্তু ফরেস্টে তো একটা দুটো ট্রি থাকে না, প্রচুর ট্রিজ থাকে। বোঝা গেল জিনিসটা? তাহলে আমরা কী লিখব? ফরেস্টস প্রিভেন্ট সয়েল ইরোশন। আমি শুধু পয়েন্টটা এখানে লিখে ডিসকাস করে দিচ্ছি, তোমাদের যদি অ্যাডভান্টেজে লিখতে দেয় তখন কিন্তু খালি এইটুকু লিখলে চলবে না, পুরোটা লিখতে হবে, বই যেরকম আছে, ঠিক আছে? আচ্ছা, ফরেস্ট আর কী প্রিভেন্ট করতে পারে না, ফরেস্ট কিন্তু ফ্লাডও প্রিভেন্ট করতে পারে, ফ্লাডও প্রিভেন্ট করে, বুঝতে পারলে? ফ্লাড এই কী করে প্রিভেন্ট করবে না, ওয়াটার যখন ফ্লো করে হেভি রেনফল হলে তখন ওয়াটারের যে প্রেশারটা, সেই প্রেশারটা কিন্তু কমে যায়, কারণ ফরেস্টে তো প্রচুর ট্রিজ রয়েছে, তার মানে কি ওয়াটার যখন ফ্লো করবে তখন ট্রিজগুলো কিন্তু অ্যাজ আ ব্যারিয়ার হিসেবে কাজ করে, মানে ওয়াটারের ফ্লোটাকে কী করবে, স্পিডটাকে কমিয়ে দেবে আরও, কারণ প্রচুর ট্রিজ তো। যদি ফাঁকা জায়গা থাকতো তাহলে ওয়াটার যেভাবে ফ্লো করবে, ধরো ফরেস্টের মধ্যে প্রচুর ট্রিজ তো, তাহলে সেখানে তো ওয়াটার ফ্লো করতে পারবে না, কারণ তোমার ট্রিজে কী করবে, ওকে প্রিভেন্ট করবে, তো ওয়াটারটা ফ্লোটাকে তো কমিয়ে দেবে, আরও স্পিডটাকে কমিয়ে দেবে। তার মানে কি ফরেস্ট কিন্তু ফ্লাডও প্রিভেন্ট করতে পারে, বুঝতে পারলে? কী করে করে না, ফরেস্টের তলায় ফরেস্টের কি নাম্বার অফ ট্রিজ প্রচুর আছে, ট্রিজের কি রুটস আছে, সেই রুটসগুলো কিন্তু ট্রিটাকে পুরোপুরি সয়েলের সঙ্গে একদম টাইটলি বাউন্ড করে রাখে সয়েলের উপরে, যার জন্য যতই হাই প্রেশার হোক না কেন তোমার ওয়াটারের, কিন্তু ওটাকে ট্রি কিন্তু প্রিভেন্ট করতে পারবে, ওয়াটারের ফ্লোটাকে কমিয়ে দেবে, বুঝতে পারলে? স্পিডটাকে কমিয়ে দেবে, যার জন্য কি অ্যাট আ টাইম ওয়াটার কিন্তু বেশি ফ্লো করতে পারবে না, বুঝতে পারলে? যার মানে কি ফ্লাডটাকে প্রিভেন্ট করতে পারবে, বুঝতে পারলে? তাহলে আমরা কী লিখব? ফরেস্টস প্রিভেন্ট ফ্লাডস। ফরেস্ট কিন্তু ফ্লাডটা প্রিভেন্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কী কী অ্যাডভান্টেজ আছে ফরেস্টসের? দেখো, ফরেস্ট হচ্ছে তোমার কি ইট হেল্পস টু ব্রিং গুড রেনফল, মানে ভালো বৃষ্টি কিন্তু ফরেস্টের জন্য হয়, ঠিক আছে? ফরেস্ট কিন্তু হেল্প করে টু ব্রিং গুড রেনফল, বুঝতে পারলে? ভালো বৃষ্টি হলে পরে কী হবে, আরও বেটার ক্রপস তৈরি হবে, কারণ বৃষ্টির ওপরেই তো সব ডিপেন্ড করে, তাই না? এই যে এত ভেজিটেবলস বা তোমার ক্রপস যেগুলো আমরা খাই, সেগুলো কিন্তু মেনলি রেনফলের জন্যই তো হয়। যদি বৃষ্টি ঠিকঠাক না হয় তাহলে কি ক্রপসও ঠিকঠাক গ্রো করবে না, বুঝতে পারলে? তাহলে ফরেস্ট কিন্তু হেল্প করে টু ব্রিং গুড রেনফল, আর গুড রেনফলের জন্য কি হয়, আরও বেটার ক্রপস কিন্তু প্রডিউস হবে, বুঝতে পারলে? তাহলে আমরা সিক্সথ অ্যাডভান্টেজ কী লিখব? ফরেস্টস হেল্প টু ব্রিং গুড রেনফল, বুঝতে পারলে? তো এগুলোই হচ্ছে তোমার ফরেস্টের অ্যাডভান্টেজ। আর কি অ্যাডভান্টেজ আছে দেখো, ফরেস্টে কি প্রচুর ওয়াইল্ড অ্যানিমালস থাকে, বুঝতে পারলে? ওয়াইল্ড অ্যানিমালস প্রচুর রয়েছে, তাহলে যেমন ধরো রেপটাইলস আছে, ইনসেক্ট আছে, অনেক বার্ডস আছে ভ্যারাইটিস টাইপের, তাহলে এরা কি ফরেস্টে থাকে, তার মানে ওদের কি ফরেস্টটাই হচ্ছে হোম, বুঝতে পারলে? ওদের কাছে ফরেস্টটাই হচ্ছে হোম, তার মানে ফরেস্ট অলসো অ্যাক্ট অ্যাজ আ হোম টু মেনি অ্যানিমালস, মেনি টাইপস অফ অ্যানিমালস, বুঝতে পারলে? এটা হচ্ছে অ্যাডভান্টেজ, কারণ যদি ফরেস্ট না থাকতো তাহলে কোথায় যেত তারা, তাই না? ফরেস্ট যদি না থাকবে তাহলে তারাও কিন্তু থাকতে পারবে না, তারাও বাঁচবে না, বুঝতে পেরেছো? তাহলে আমরা কী লিখব? ফরেস্টস সার্ভ অ্যাজ হোম টু মেনি টাইপস অফ অ্যানিমালস, মেনি টাইপস অফ অ্যানিমালস, অনেক রেপটাইলস আছে, ইনসেক্টস আছে, বার্ডস আছে, ওয়াইল্ড অ্যানিমালস আছে, তারা কিন্তু এই ফরেস্টেই থাকে, বুঝতে পারলে? তো এগুলো হচ্ছে ফরেস্টের অ্যাডভান্টেজ। তো আমরা দেখছি কি ফরেস্টের প্রচুর অ্যাডভান্টেজ আছে, তাই না? তো আমাদের ফরেস্টকে কী করতে হবে, কনজার্ভ করতে হবে, ফরেস্টদের আমাদের কী করতে হবে, কনজার্ভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পড়ব যে আমরা ফরেস্ট থেকে কী পাই, আমরা হিউম্যান বিংসরা ফরেস্ট থেকে কী কী পাই। তার মানে আমরা পড়ব হচ্ছে ফরেস্ট প্রোডাক্টস, ফরেস্ট প্রোডাক্টস, আমরা ফরেস্ট থেকে কী কী পাই। দেখো, সবার আগে আমরা যদি মানে চিন্তা করি যে ফরেস্ট থেকে আমরা কী কী পাই, তো মেন আমাদের সবার আগে মাথায় যেটা আসবে সেটা হচ্ছে কাঠ বা উড বা টিম্বার, তাই না? কাঠ, যেটাকে আমরা উড বা টিম্বার বলি, এটাই সবার আগে আমাদের মাথায় আসবে যে ফরেস্টের মেন প্রোডাক্ট হচ্ছে এইটা। আমরা কিন্তু উড পাই ট্রিজ থেকে, তাই তো? গাছ কী হয়, কাটা হয়, গাছ কেটে সেখান থেকে কি উডটা কালেক্ট করা হয়, সেই উড দিয়ে কী হয়, বিভিন্ন ফার্নিচার হয়,
তাই তো? আমরা যে যে পেপার ইউজ করি সেই পেপারও কিন্তু উড দিয়ে তৈরি, বুঝতে পারলে? আবার উডটা কিন্তু অ্যাজ আ ফুয়েলও কাজে লাগে। দেখবে অনেক বাড়িতে কিন্তু এলপিজি বা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার কিন্তু নেই, তারা কিন্তু কাঠে রান্না করে, মানে কাঠটাকে জ্বালিয়ে সেইটাকে অ্যাজ আ ফুয়েল হিসেবে কিন্তু রান্না করে। দেখবে এখন অনেক বাড়ি রয়েছে গ্রামের দিকে যেখানে এলপিজি নেই, যেখানে সিলিন্ডার নেই, গ্যাস সিলিন্ডার নেই, সেখানে কিন্তু তারা কি করে, গাছ কেটে সেই কাঠটাকে কালেক্ট করে, সেই উড কিন্তু অ্যাজ আ ফুয়েল ইউজ করে, বুঝতে পারলে? উডটা জ্বালিয়ে সেটাই অ্যাজ আ ফুয়েল হিসেবে ইউজ করে, ওই উডেই কিন্তু কুকিং করে, রান্নাবান্না করে, বুঝতে পারলে? তাহলে উড কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ফরেস্ট প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কী পাবো? উড থেকে ফার্নিচার পাবো, তাই তো? ফার্নিচার পাবো। আচ্ছা, অ্যাজ আ ফুয়েল ইউজ করা হয় উড। তারপরে মেকিং পেপার বানানো হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফরেস্ট প্রোডাক্ট, উড বা টিম্বার। আচ্ছা, সেকেন্ড ফরেস্ট প্রোডাক্ট কি ইম্পর্টেন্ট? মেডিসিনস অ্যান্ড স্পাইসেস। মেডিসিন মানে কি? ওষুধ। স্পাইস মানে হচ্ছে মশলা, রান্নাবান্না করার জন্য যে মশলা লাগে, সেই মশলার অনেক ইনগ্রেডিয়েন্টই কিন্তু এই স্পাইস, যেটা আসে কোথা থেকে? ট্রি থেকে, তার মানে ফরেস্ট থেকে। দেখো, বেশ কিছু মেডিসিনস রয়েছে যেগুলো আমরা কিন্তু মেনলি ফরেস্ট থেকে পাই। ফরেস্ট থেকে পাই মানে কি? সেখানে কীরকম প্লান্ট থাকে? মেডিসিনাল প্লান্ট থেকে আমরা কি পাই? মেডিসিনের ইনগ্রেডিয়েন্টটা কিন্তু কালেক্ট করি, সেখান থেকে মেডিসিন তৈরি হয়। তো এই মেডিসিনাল প্লান্ট কোথায় পাওয়া যায়? মেনলি বেসিক্যালি ফরেস্টে পাওয়া যায়, বুঝতে পারলে? যেমন ধরো তোমার অনেক আছে, যেমন ধরো অশ্বগন্ধা আছে, তারপরে আমলা আছে, ঠিক আছে? তারপরে ব্রাহ্মী আছে, এগুলো প্রত্যেকটা মেডিসিনাল প্লান্ট। কি বললাম? 3টে নাম বললাম, আমলা বললাম, অশ্বগন্ধা বললাম, ব্রাহ্মী বললাম। এগুলো কিন্তু ফরেস্টে গ্রো করে, এদেরকে বলে মেডিসিনাল প্লান্ট, কারণ এখান থেকে আমরা মেডিসিন কালেক্ট করি, বুঝতে পারলে? আবার কিছু কিছু প্লান্ট আছে যেখানে তোমার সেখান থেকে আমরা কী করবো? স্পাইসেস কালেক্ট করতে পারবো, মশলা কালেক্ট করতে পারবো, যেটা কি কুকিংয়ে ইউজ হয়। তো এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ফরেস্ট প্রোডাক্ট, ঠিক আছে? নামগুলো কী বললাম? মেডিসিনাল প্লান্টটা দেখবে তোমাদের দেওয়া আছে, একটা হচ্ছে আমলা, ঠিক আছে? আমলা প্লান্ট, ঠিক আছে? তারপর অশ্বগন্ধা, ASWAGANDH, অশ্বগন্ধা। তারপরে ব্রাহ্মী, BRAHME, ব্রাহ্মী, ঠিক আছে? এগুলো সব মেডিসিনাল প্লান্ট। আচ্ছা, 3 নম্বরে চলে আসি ফরেস্ট প্রোডাক্টে। 3 নম্বরে হচ্ছে গামস, রেজিনস অ্যান্ড ডাইস। এই 3টে নাম কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? 3টে মেডিসিনাল প্লান্টের নাম পড়ে যাবে, কোশ্চেন আসবে। আচ্ছা, থার্ড ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে গামস, রেজিনস অ্যান্ড ডাইস। আচ্ছা, গামস মানে কি? গামস মানে হচ্ছে আঠা, তাই না? মানে অ্যাডহেসিভ, বুঝতে পারলে? গামস মানে হচ্ছে আঠা বা অ্যাডহেসিভ। তাহলে এই গামসগুলো কীভাবে ইউজ করা হয়? গামস আর ইউজড অ্যাজ অ্যান অ্যাডহেসিভ হিসেবে ইউজ করা হয়। কিছু কিছু গামস কিন্তু অ্যাজ আ মেডিসিনে ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসে আমি রেজিনস কি? রেজিনস মেনলি ইউজ করা হয় পেন্টের জন্য, রং করার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে রেজিন, ঠিক আছে? পেন্টের জন্য কিন্তু এই রেজিন ইউজ করা হয়। আর ডাই কি? ডাই হচ্ছে মেনলি কালারিংয়ের জন্য, ঠিক আছে? মেনলি টু কালার ক্লথস অ্যান্ড পেপার, কালারিংয়ের জন্যই ডাই ইউজ করা হয়। তাহলে ডাই ইউজ করা হয় মেনলি কালারিংয়ের জন্য, রেজিনস হচ্ছে মেনলি টু পেন্ট, ঠিক আছে? আর গাম ইউজ করা হয় অ্যাজ অ্যান অ্যাডহেসিভ হিসেবে ইউজ করা হয়। কিছু কিছু গামস আছে যেগুলো মেডিসিন হিসেবেও কাজে লাগে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার থার্ড ইম্পর্টেন্ট ফরেস্ট প্রোডাক্ট। আচ্ছা, এরপরে চলে আসছি নাম্বার 4 ফরেস্ট প্রোডাক্ট, স্পেশাল লিভস। কিছু কিছু প্লান্ট রয়েছে যাদের কিন্তু লিভস কিন্তু কাজে লাগে, বুঝতে পারলে? লিভসগুলো কাজে লাগে। যেমন ধরো আমি বলি, দুটো প্লান্ট আছে, তাদের লিভগুলো আমাদের কাজে লাগে। যেমন ধরো অ্যারেসা নাট, এই প্লান্টের লিভ, অ্যারেসা নাট, এই প্লান্টের লিভ কিন্তু ইউজ করা হয় টু মেক ডিসপোজেবল প্লেটস। আমরা বিয়ে বাড়িতে দেখবে বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবে ডিসপোজেবল প্লেট ইউজ করা হয়, তাই না? মানে ওটা ইউজ করে ফেলে দেওয়া হয়, ইউজ অ্যান্ড থ্রো। তো সেই ডিসপোজেবল প্লেটগুলো কিন্তু এইটার হয়, এই অ্যারেসা নাট এই প্লান্টের হয় ডিসপোজেবল প্লেটস। এই ডিসপোজেবল প্লেট প্রিপেয়ার করার জন্য বা তৈরি করার জন্য এই অ্যারেসা নাট প্লান্টের লিভ কিন্তু ইউজ করা হয়, এই গাছের লিভ কিন্তু ইউজ করা হয় ফর মেকিং ডিসপোজেবল প্লেটস। আচ্ছা, আরেকটা প্লান্ট যেমন ধরো টেন্ডু প্লান্ট, এই প্লান্টের লিভস কিন্তু ইউজ করা হয় ফর র্যাপিং সামথিং, মানে কোনো কিছু র্যাপ করার জন্য, র্যাপিং পারপাসে ইউজ করা হয়, র্যাপিং পারপাস। এই টেন্ডু প্লান্টটা
দেখবে পাওয়া যায় হচ্ছে মেনলি ওড়িশা স্টেটে মেনলি পাওয়া যায়। এই জন্য এই টেন্ডু প্লান্টকে বলা হয় গ্রিন গোল্ড অফ ওড়িশা। দেখবে বইটা আছে তোমাদের, গ্রিন গোল্ড অফ ওড়িশা, গ্রিন গোল্ড অফ ওড়িশা এই টেন্ডু প্লান্টকে বলা হয়। সেই টেন্ডু প্লান্টের লিফ কিন্তু র্যাপিং পারপাসে ইউজ হয়, এটা মেনলি উড়িষ্যাতেই পাওয়া যায়, উড়িষ্যাতে বেশি ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে আসছি 5 নাম্বার ফরেস্ট প্রোডাক্ট হানি, মানে মধু, হানি বা মধু। ঠিক আছে, প্রচুর কিন্তু আমরা মধু কালেক্ট করি ফরেস্ট থেকে। ঠিক আছে, মানে এক্সট্র্যাক্ট করা হয় হানিবি, আমরা যারা মৌমাছি যারা পড়েছি হানিবি, তারাই তো মেনলি হানিটা ইয়ে করে, সেখান থেকে হানিটা আমরা পাই। তো হানিবি কিন্তু প্রচুর এক্সট্র্যাক্ট করে আমরা লার্জ অ্যামাউন্ট অফ হানি কিন্তু কালেক্ট করা হয়, বুঝতে পারলে? তো এই মেনলি এটা জঙ্গলেই থাকে, ফরেস্টেই ম্যাক্সিমাম থাকে। আচ্ছা এরপরে চলে আসি ফরেস্ট প্রোডাক্ট হিসেবে ব্যাম্বু। ঠিক আছে, এই ব্যাম্বু প্লান্টও কিন্তু ফরেস্টে দেখতে পাওয়া যায়। ব্যাম্বু প্লান্ট মেনলি কিসে ইউজ করা হয়? ফর মেকিং বাস্কেটস, ঝুড়ি। বাস্কেটসের বাংলা মানে হচ্ছে ঝুড়ি, বাস্কেটসে ইউজ করা হয়। এছাড়া ধরো ব্রিজ, কাঠের যে দেখবে অনেক জায়গায় ব্রিজ আছে দেখবে উডের, ওটা কিন্তু মেনলি উড নয়, ওটা অ্যাকচুয়ালি বাম্বু, বাঁশ গাছের হয়, কাঠ কিন্তু হয় না। ঠিক আছে, দেখে মনে হবে যে কাঠের, কিন্তু অ্যাকচুয়ালি কাঠের নয়, ওটা কিন্তু বাম্বু প্ল্যান্টের হয়। তো ব্রিজ হিসেবে ইউজ করা হয়। তারপর ধরো বোট, নৌকো, বাম্বু প্ল্যান্ট ইউজ করা হয়। তারপর ধরো বাকেটস, বালতি, সব জায়গায় কিন্তু এই বাম্বু প্ল্যান্টের ইউজ আছে, বুঝতে পারলে? তারপর ধরো হ্যান্ডিক্রাফট, হাতের কাজের কিছু জিনিস, হ্যান্ডিক্রাফটস দেখবে অনেক সময় অনেকে ঘরে রাখে, দেখতে ভালো লাগে হ্যান্ডিক্রাফটসের জিনিস, সেগুলো কিন্তু বাম্বু প্ল্যান্টের। ঠিক আছে, তারপর ধরো টয়েজ, বাচ্চাদের খেলনা, টয়েজ, সব বাম্বু প্ল্যান্ট, আরও অনেক আছে। ঠিক আছে, এগুলো কিন্তু ইউজ করা হয়, বুঝতে পারলে? তো এই বাম্বু প্ল্যান্টও কিন্তু বেসিক্যালি আমরা পাই কি ফরেস্ট থেকে, বুঝতে পারলে? আচ্ছা লাস্ট চলে আসছি ফরেস্ট প্রোডাক্টে তোমার 7 নাম্বার, এটা আমরা লিখব স্পেশাল প্রোডাক্টস। কী কী স্পেশাল প্রোডাক্ট আমরা ফরেস্ট থেকে পাই? স্পেশাল প্রোডাক্টস, দেখো স্পেশাল প্রোডাক্টসের আন্ডারে তোমার কী চলে আসবে? রাবার চলে আসবে, ঠিক আছে, তারপরে ল্যাক চলে আসবে, ঠিক আছে, তারপরে স্যান্ডেলউড চলে আসবে, এগুলো প্রত্যেকটা চলে আসবে স্পেশাল প্রোডাক্ট। এগুলো কিন্তু আমরা ফরেস্ট থেকে পাই, এগুলো অ্যাজ আ স্পেশাল প্রোডাক্ট ইউজ করা হয়। স্যান্ডেলউড, ল্যাক আর রাবার, স্যান্ডেলউড, ল্যাক আর রাবার, ঠিক আছে, এগুলো স্পেশাল প্রোডাক্ট আমরা ফরেস্ট থেকে পাই, দেবে তোমাদের দেওয়া আছে সব বইতে। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা পড়ালাম আজকে ফরেস্টের। ঠিক আছে, আমরা মেন পড়লাম কি ফরেস্ট কাকে বলে পড়লাম, ফরেস্টের অ্যাডভান্টেজ পড়লাম, ফরেস্টের প্রোডাক্ট পড়লাম। ঠিক আছে, তোমাদের আর 2টো টপিক এই চ্যাপ্টারের বাকি আছে। একটা হচ্ছে ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ কাটা, গাছ কাটলে কী হয়, কী কী হার্মফুল এফেক্ট আছে সেটা আমরা পড়বো। আর আমরা কী করে ফরেস্টকে প্রোটেক্ট করবো, হাউ টু প্রোটেক্ট ফরেস্ট, এই 2টো টপিক তোমাদের বাকি আছে, এটা পড়ালেই চ্যাপ্টারের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট ডেতে আমরা কন্টিনিউ করবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।